This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। কেন জানি না ক্ষুধিত পাষাণের মেহের আলীর সেই কথাটা খুব কানে বাজছে আজ আমার। তফাৎ যাও, সব ঝুট হ্যায়। আচ্ছা, সত্যি সব ঝুট? মেহের আলী বলতেই পারেন, কিন্তু কে শুনছে তার কথা? এই তো দেখুন না, বিজেপি অভিযোগ তোলে আর বঙ্গের শাসক দল বলে সব ঝুট, মানে পুরোটাই মিথ্যা। ভোট পরবর্তী হিংসা নিয়েও ভুরি ভুরি অভিযোগ তুলেছিল বিজেপি। তৃণমূল সেই কথা মেনেছে কি? আর কি জল গড়িয়েছিল আদালতে, সেসব আপনারা জানেন, একবারে সাতকাণ্ড রামায়ণ। সেখানেই সত্যি মিথ্যার ঘোলা জল পরিষ্কার করতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেখানেই কিনা জল, মানে তাতেই কিনা জল। কি বলছি বলুন তো, নিজেই দেখুন। বোঝা যাচ্ছে যে ওই ট্রাঙ্কের মধ্যে প্রায় দীর্ঘ 5-6 মাস ধরে জল ঢালার ফলে এরকম সময়ের মধ্যে ওই জিনিসগুলো যে ভিতরে পচে গেছে। একদিন আগে জল ঢালে তা পচবে না, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত ডকুমেন্ট পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং ওখানে যে তথ্যগুলো ছিল সমস্তটাই মুছে গেছে, ওখানে কিছু নেই। কি তদন্ত আর কি বিচার হবে বলুন তো? কেলেঙ্কারি কাণ্ড না? সিবিআই আইনজীবীর কথাটা শুনলেন? দিনহাটা আদালতে চার্জশিট হয়ে গেছে, অথচ টিনের বাক্সে রাখা তথ্য প্রমাণেই নাকি কে জল ঢেলে দিয়েছে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। দিনহাটার খুনের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। 2021-এ দিনহাটা খুন হন বিজেপি কর্মী বিশ্বজিৎ ওরফে হারাধন রায় দিনহাটায়। 2022 সালে আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। তদন্তে উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র, সই সাবুত সহ সাক্ষীদের বয়ান কোর্টে পেশ করা হয়। খুনের ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বাড়ি থেকে দা, কুড়ুল, ছুরি, কাঁচি, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সব অস্ত্র এবং সাক্ষীদের স্বাক্ষর এবং সিজার লিস্ট রাখা ছিল ওই টিনের বাক্সে। আইন অনুযায়ী কি আইন বলুন তো? এই অস্ত্র, নথি ভরা বাক্স এগুলো থাকবে আদালতের মালখানায়, সেখানেই ছিল। জানুয়ারি মাসে সাক্ষ্য গ্রহণের সময় সেই টিনের বাক্স আনা হয় দিনহাটা আদালতের এজলাসে। বাক্স খুলতেই চক্ষু একেবারে চড়ক গাছ, আক্ষরিক অর্থে। টিনের বাক্সে ভর্তি জল আর তথ্য প্রমাণ, যা হওয়ার তা হয়েই গেছে। এটাতে তো আশঙ্কা এখন, এটা তো একটা বড় প্রমাণ আমাদের কাছে যে এই কোর্ট খুন প্রমাণ করার জন্য আসামিদের বিরুদ্ধে এই অস্ত্রশস্ত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এখন সেই অস্ত্রশস্ত্রগুলোর অবস্থা খুবই খারাপ, জং ঠং পড়ে নষ্ট হয়ে গেছে। ওখানে একটা মোবাইল ফোনও ছিল, সঙ্গে সই সাবুত ছিল। বাক্সবন্দি ছিল খুনের রহস্যের যাবতীয় দস্তাবেজ, আর বাক্স খোলার পর দেখা গেল যাবতীয় দস্তাবেজ কার্যত নষ্ট হওয়ার পথে। দিনহাটা আদালত চত্বরে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে সারা রাজ্যে। কোনো সাক্ষী এখন পর্যন্ত আনতে পারছে না সরকার পক্ষ। গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পচে মরছে। সমস্তটাই নষ্ট হয়ে গেছে। তাহলে এটা তো আমরা প্রমাণ একটা লোপাটের আশঙ্কা করছি। এখন এর পিছনে কারা আছে সেই বিষয়ে আমরা বলতে পারবো না। এখন আমরা কোর্টে একটা পিটিশন করেছি। গতকাল সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ? যে ওই নথিপত্র রাখার সিবিআইয়ের পার্সোনাল ব্যাপার, সে তো আমাদের আসামিদের পরবর্তী তারিখ কত দেওয়া হলো? অভিযুক্তদের আইনজীবী বলছেন দায়িত্ব সিবিআই এর। দেখুন, আদালতের জিআরও অফিসের মালখানায় রাখা ছিল ওই টিনের বাক্স। মালখানার দায়িত্বে কে থাকে? রাজ্যের পুলিশ। তাহলে পুলিশের কড়া নজর এড়িয়ে তথ্য প্রমাণের বাক্সে জল ঢাললো কে? ঢাললো, কিভাবে ঢালতে পারলো? এটা কি সম্ভব? আদালতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে সিবিআই। দিনহাটা আদালতের বিচারক জেলার পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন একটাই, তথ্য প্রমাণের বাক্সে জলটি ঢাললো কে? দেখুন, দায়িত্ব নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ভোট পরবর্তী হিংসার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে, সাক্ষীদের হস্টাইল বানিয়েছে। যারা অভিযোগ করেছিলেন তাদের থানায় ডেকে পাঠিয়ে বলেছে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো না।
বিভিন্ন ক্ষেত্রে মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, চূড়ান্ত অসহযোগিতা। পুলিশের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল এবং তৃণমূলের যে হুডলুমস যারা আছে তাদের প্রোটেকশন দেওয়া, তাদের সুরক্ষা দেওয়ার জন্যই এদের সমস্ত কিছু ব্যবস্থা। দুরন্ত ঘূর্ণির ওই লেগেছে পাক, সেখানেই বনবন করে পাক খাচ্ছে সত্যি আর মিথ্যে। আবার সেই গোলক ধাঁধাতেও যেন নকল মানে নকলি হয়ে যাচ্ছে আসলি। ধরুন মাঝ রাতে কেউ আপনার বাড়ির দরজায় ধাক্কা দিল, জিজ্ঞাসা করতেই জবাব এলো থানা থেকে আসছি। মাঝরাতে পুলিশ, তখন আপনার মনটা কেমন করবে? দুরু দুরু, এটাই স্বাভাবিক। সেই ভয় দেখিয়েই ভেগধারী নকল হয়ে উঠল আসল। খুব গম্ভীর ঘটনা। এই তো চিনার পার্কে নকল অফিসারের খপ্পরে পড়ে প্রায় 3 লাখ টাকা নগদ এবং 20 ভরি সোনা। এই বাজারে 1 গ্রাম সোনার দাম জানেন এখন কত? তবে শেষ রক্ষা হয়নি, ভেগধারী নকল আয়কর অফিসাররা ধরা পড়ে গেছে। সেখানে আবার কেঁচো খুঁড়তে গিয়ে এসা বরফকে উঠে। নকল আয়কর অফিসার সেজে কারা লুট করেছেন জানেন? সিআইএসএফ এর ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল সহ সিআইএসএফ এর 5 জন, যাদের আমরা এত বিশ্বাস করি, মানে আমরা বলতে আমজনতা এত ভরসা করি। ধৃতদের মধ্যে রয়েছেন সিআইএসএফ এর এক মহিলা কনস্টেবলও। বোঝো কাণ্ড, সিআইএসএফ অফিসার জওয়ানরাই ভেগ ধরে লুটপাট করছেন এবং তারপর গ্রেফতার হলেন। 18 তারিখ কি ঘটনা ঘটেছিল? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কোনো লোকজন এসেছিল, 6 জন মতো, আর ওরা এসেছিল বলে বেল মারছিল। বেল মারা, ওরা কি পরিচয় দিয়েছিল? আইটি অফিসার। হ্যাঁ, 18ই মার্চ রাত তখন 2টো। চিনার পার্কে প্রয়াত প্রমোটার বিনোদ কুমার সিং এর বাড়িতে হানা দেয় 6 জন। আয়কর হানা। কেন? আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ। বাড়িতে ঢুকেই অপারেশন। গেট খুলে দিল। তো গেট খোলার পর ওকে ধাক্কা ফাক্কা মেরে ফোন ছিনে ভিতরে ঢুকে দিয়েছিল। তারপরে ভিতরে ঢোকার পর আমি ফোন করেছিলাম আমার সিকিউরিটিকে, কেন কি আমাদের সিসিটিভি আছে, তো ওটা আমার রুমেই আছে, তো আমি দেখতে পাচ্ছি না। সোনার দুল, বালা, চেন, আংটি একে একে নেওয়া হয় প্রায় 20 ভরি সোনার অলংকার। তারপর 3 লক্ষ টাকা, চেকবুক ও এফডি সার্টিফিকেটও হানাদারদের ঝুলিতে যায়। তাহলে ভুয়ো অফিসার সেজে হানা ধরা পড়লো কি করে? কিভাবে হলো? অ্যাকচুয়ালি ওরা সিসিটিভি ফুটেজ নিয়ে গেছিল, ওটা নিয়ে আমার সন্দেহ হলো কি ওরা আইটি না। সিসিটিভি দেখে দেখালো? হ্যাঁ, সিসিটিভিটা তার কেটে নিয়ে চলে গেছে। আয়কর অফিসারই যদি হয় তাহলে সিসি ক্যামেরার ডিভিআর কেন নেবে? ছোট্ট ভুলেই একে একে পর্দা ফাঁস। থানায় অভিযোগ করতেই ময়দানে পুলিশ, আসল পুলিশ। ঘটনার দিন যে ড্রাইভার ছিল তাকে আটক করা হয় এবং আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনাটি উন্মোচিত হয়। এরপরে একে একে কারা ছিল, অর্থাৎ যে সিআইএসএফ এর যে ইন্সপেক্টর অমিত কুমার সিং, তিনি কিন্তু ফারাক্কায় কর্মরত, তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে একাধিক করে লক্ষ্মী কুমারী, যিনি আরজি করে কর্তব্যরত, বর্তমানে পোর্ট ট্রাস্টে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আরো 3 জন কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে একজন হেড কনস্টেবল ছিল। শেষ রক্ষা হয়নি, কিন্তু সার্ভিসে রয়েছেন সেই সিআইএসএফ এর ইন্সপেক্টর, হেড কনস্টেবলরাই লুটপাট করছেন এবং গ্রেফতার হচ্ছেন। পুলিশ তদন্ত করতেই সর্ষের মধ্যে ভূতের হদিশ। গ্রেফতার দ্বিতীয় পক্ষের স্ত্রী আরতি সিং এবং গাড়ির চালক। আরতি সিং মানে বিনীতা সিং এর সৎমা। তো এই সৎমা আর এই যে বিনীতা সিং এর মধ্যে প্রপার্টির জন্য ডিসপিউট চলছিল। তো এই প্রপার্টি ডিসপিউটের জন্য ওনারা এই রেডটা লাইক অন্যজনকে নিয়ে রেডটা অর্গানাইজ করা। তারপরে আজ সকালবেলা এই আরতি সিংকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তাই ড্রাইভারকেও গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তাদেরকে কিন্তু বারাসাত আদালতে পেশ করা হয়েছে। সিআইএসএফ এর একটা 3 স্টার অফিসার মানে ইন্সপেক্টর, এই সিআইএসএফ ইন্সপেক্টরের সঙ্গে और 4 জন সিআইএসএফ পার্সোনাল ছিল, সবই সার্ভিং অফিসার। এমন ঘটনা কলকাতায় কিন্তু সত্যি আমরা আগে শুনিনি। নকল অফিসার সেজে হানা, লুটপাটের অভিযোগে গ্রেফতার সিআইএসএফ এর অফিসার কনস্টেবল। এর আগে গরু পাচার কাণ্ডে অবশ্য গ্রেফতার হয়েছিলেন বিএসএফ এর কমান্ড্যান্ট সতীশ কুমার। মনে পড়ছে, বহু বিতর্ক হয়েছে সেইটা নিয়ে, বিশেষ করে তৃণমূল আর বিজেপির মধ্যে। আর এবার সিআইএসএফ আর কি, রাজনীতির 2 নেতার মধ্যে লেগে গেল। পশ্চিমবঙ্গের জল হাওয়াটাই খারাপ।
এখানে মানে ভালো লোক আসলেও খারাপ হয়ে যাচ্ছে, সেই হিসাবেই তো সমস্যা। এই সিআইএসএফ হয়তো অন্য রাজ্যে এই কাজ করতো না, কিন্তু এই রাজ্যের জলবায়ু এত খারাপ যে তারাও যদি এই ধরনের দুর্নীতির মধ্যে জড়িয়ে যায়। দেখুন, এটা প্রথম না, বাংলায় এর আগেও সিআইএসএফ, বিএসএফ অনেক তাদের নাম ভাঙিয়ে বা নকল তাদের ড্রেস পরে বা সেজে অনেক করাপ্টেড, অনেক কিছু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। নিশ্চিতভাবে সিআইএসএফ এর নির্দিষ্ট যারা আধিকারিকরা আছেন তাদের ডিসিপ্লিন দেখার জন্য, ফোর্সের ডিসিপ্লিন, তারা নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন। গভর্নমেন্টের যিনি দায়িত্ব আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ওনাদের আরো বেশি গুরুত্ব দিয়ে এখানকার যারা আধিকারিক আছেন ওয়েস্ট বেঙ্গলের, যারা সিআইএসএফ বা সেন্ট্রাল বাহিনীকে যারা দেখাশোনা করেন, সেই সমস্ত আধিকারিকদের আরো বেশি সতর্ক থাকা উচিত। কাকে ভরসা করবেন বলুন তো? সবেতেই ভুয়ো আর জাল আর জালি। সাধু সাবধান, বুঝলেন? মোদ্দা কথা একটাই, সর্বক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। সাবধানের কোনো মার নেই, পদে পদে আপনাকে সাবধান থাকতেই হবে। বুঝতেই পারবেন না কোথায় ওত পেতে বসে আছে একবারে মূর্তিমান বিপদ। জানেন, আসল নকলের গোলকধাঁধায় ভিড়ে গেছে ওষুধ। আচ্ছা, এই প্রসঙ্গে আসার আগে আপনাদের মনে করিয়ে দিই, কিছুদিন আগে TV9 বাংলা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল একটা কভারেজে। বিষয় জানেন? জাল ওষুধ, নিম্নমানের ওষুধ। এখন আরও বড় কেউটে বেরিয়েছে, একেবারে অ্যানাকন্ডা বেরিয়েছে এই তদন্তে। ঠিক শুনছেন, প্রেশার, সুগার, অ্যান্টাসিড থেকে অ্যান্টিবায়োটিক, রোজ রোজ যে ওষুধ আমরা খাই, আপনারা খান, সেখানেও নকলের ভিড়। আসলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, মানে আসল ওষুধের পেটিতে। কতখানি সাংঘাতিক ব্যাপারটা ভাবুন। 30% জাল ওষুধ। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল ভয় ধরানো সেই ছবি। রাজ্যে কিভাবে ছড়িয়ে পড়ছে জাল ওষুধ একেবারে হাতে নাতে ধরলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা। দেখা যাচ্ছে যে একটা প্যাকেট, যে প্যাকেট, এই যে প্যাকেট যেখানে রাখা রয়েছে, এই প্যাকেটের মধ্যে এখানে সবগুলোই যে জাল তা কিন্তু নয়, আসলের মধ্যেই মিশে আছে জাল ওষুধের পাতা। স্যার, এই মুহূর্তে কোন ওষুধের পাতাটা আপনি স্ক্যান করছেন? এই যে এটা করলাম, এটা দেখাচ্ছে যে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। এই স্ট্রিপটা যখন আমি স্ক্যান করলাম, তখন এই স্ট্রিপটাতে যে কিউআর কোডটা স্ক্যান করার পর আসছে, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ইওর সার্চ মেডলি প্রোডাক্টস ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। এখানে দেখা যাচ্ছে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, স্ক্রিনে দেখতে পাবেন। সব পাতাগুলোই কি এরকম নাকি? না, সবগুলো নয়, দুটো বা একটা বক্সের মধ্যে 10টা স্ট্রিপ আছে, হয়তো 2টো বা 3টে স্ট্রিপ এরকম আসছে। আবার দেখবেন যখন আমি একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট, যেমন এইটা যখন করছি, সেক্ষেত্রে দেখুন এখানে এটা হচ্ছে প্রোডাক্ট ইন্টিগ্রিটি, এটা যখন দেখাচ্ছে জেনুইন মেডিসিন, এটা জেনুইন মেডিসিন দেখালো এবং ব্যাচ নাম্বারও ম্যাচ করে গেল। দেখলেন, কলকাতার 4 ওষুধ বাজারে হানা দিয়েছে ড্রাগ কন্ট্রোল। বাজেয়াপ্ত অন্তত 20 লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ। এখনও বাজারে ছড়িয়ে কত টাকার জাল বা সন্দেহজনক ওষুধ? তাহলে ওষুধের ভিড়ে আসল নকল মিলেমিশে একাকার। এইগুলো জাল হতে পারে, যেহেতু কিউআর কোড ম্যাচ। ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, ম্যানুফ্যাকচারার এন্ডেও করতে হবে, স্টকিস্ট এন্ডেরও আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠাবো। প্রশ্ন হচ্ছে যে 8টা আসল ওষুধের মধ্যে 2টো জাল ওষুধের পাতা মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন, যারা ডিলার রয়েছেন, তারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা দাবি করতে পারেন। চেষ্টা করে যাচ্ছে যাতে অ্যাওয়ারনেস হয়। হোলসেলারদের আমরা বলছি, অথরাইজড স্টকিস্ট, অথরাইজড ডিলারের কাছ থেকে আপনারা মেডিসিন প্রপারলি পারচেস করুন, সেটা আমরা ইন্টিমেশনও দিয়ে যাচ্ছি। এবং আমাদের এরপর কল ব্যাক নোটিশ আমরা সার্ভ করব, উনি কাকে কাকে সেল করেছেন। দেখুন, তদন্ত চলবে, অনন্তকাল চলতেও পারে। আমাদের রাজ্যে এটাই রীত রিবাজ সমস্ত ক্ষেত্রে। কিন্তু আমরা ঠোঁট কাটার দর্শকদের, এন্টায়ার TV9 বাংলার দর্শকদের সাবধান করছি, একেবারে ওষুধের পেটি যদি বাড়িতে আনেন বা 10টা স্ট্রিপ আনেন, প্রত্যেকটা পাতা বিশেষজ্ঞকে দিয়ে দেখিয়ে নিন, কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়াটাই ভুয়ো দুনিয়া। একটা 10 পাতার ওষুধের বাক্সে 7টা পাতা আসল আর 3টে পাতা জাল। সাধারণ মানুষ যারা লেম্যান, যারা ওষুধ নিয়ে এত কিছু জানেনই না, আমি যেমন, আমি নিজের উদাহরণ দিতে পারি, বুঝতেই পারি না কোনটা আসল কোনটা নকল।
যদি আমরা, আমার মতো যারা আছেন, আপনারা অনেকেই আছেন হয়তো, সবাই তো বিশেষজ্ঞ নন, TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়লো এই চাঞ্চল্যকর তথ্য। আসল ওষুধের বাক্সের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে নকল ওষুধ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের হানায় চোখে একেবারে চোখ উঠে যাওয়ার মতো তথ্য, কপালে ওঠার মতো। প্রেশার থেকে সুগারের ট্যাবলেট, নামি কোম্পানির ওষুধই জাল। আচ্ছা, কোনটা আসল কোনটা নকল ওষুধ ব্যবসায়ীরা জানেন না। দেখুন, আর কিন্তু দায় অস্বীকারের ব্যাপার নেই যে ওই স্টকিস্ট, এই স্টকিস্ট, এই নেতা, ওই নেতা, তাদেরও তো নেতা আছেন। এইবার কিন্তু অ্যানাকন্ডা বেরিয়ে পড়েছে। ডিস্ট্রিবিউটার থেকে লোকাল দিয়ে কিনেছি, আর লোকাল যদি সামনে লোক কি করেছে আমরা কি করবো? আমরা প্রপার ব্যাচ নাম্বার উইথ প্রপার ডকুমেন্টস দিয়ে কাজ করি। তিনি কি অরিজিনাল কোম্পানির হোল্ডার, মানে সাব ডিস্ট্রিবিউটর অরিজিনাল? আমি প্রায় 4-5 বছর ধরে কাজ করছি। আপনি কি করে বিশ্বাস করবেন যে সে ঝাল করবে কি না করবে, ভিতরে কি আছে কি না আছে আপনি কি করে বুঝবেন? একটা ধারণা করা যায়, যখন মালটা আসছে বেশি লেসে, তখন নিশ্চয়ই তার একটা কারণ আছে। সেই মালটা আমি স্টকিস্ট হয়ে যদি আমি 10% পাই, সেই মালটা 20%, 25% আসবে তো কোথায় দিয়ে? কোম্পানি তো দেবে না, মালটা আসবে কোথায়? তাহলে মধ্যখানে কোনো ম্যানিপুলেট হচ্ছে। তাহলে 6টা দলে ভাগ হয়ে চিরুনি তল্লাশি 19 জন ড্রাগ ইন্সপেক্টরের। মেহতা বিল্ডিং, গিরিয়া ট্রেড সেন্টার, গান্ধী মার্কেট, বাগরি মার্কেটে দিনভর তল্লাশি। দিনের শেষে 15টি সন্দেহজনক ওষুধ বাজেয়াপ্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। আনুমানিক 20 লক্ষ টাকার ওষুধ তারা বাজেয়াপ্ত করেছেন। কিন্তু কারা এই জাল ওষুধের চক্র চালাচ্ছে? আচ্ছা, আপনি কি করে বুঝতে পারবেন যে ওষুধ কিনছেন সেটা জাল নয়? সেটা যাচাই করবেন কিভাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে স্বাস্থ্য দফতর। অভিযোগ জানান 7908077615 এই নাম্বারে। এটা কিন্তু আমাদের রাজ্যের স্বাস্থ্য দফতরের হোয়াটসঅ্যাপ নাম্বার, নোট করে নিন। আরেকবার বলছি, 7908077615। ওষুধ কিনলে অবশ্যই ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমোর সঙ্গে ওষুধের ব্যাচ নাম্বার মিলিয়ে নেবেন। ওষুধের QR কোড স্ক্যান করে যাচাই করুন। অভিযোগ আপনার ইমেল আইডি, প্রেসক্রিপশন সহ পুরোটাই পাঠিয়ে দিতে পারেন prosecutionandcomplaintscell@gmail.com। আরেকবার বলছি, prosecutionandcomplaintscell@gmail.com। এবার আসা যাক টাটা মোটরস এবং TV9-এর বিশেষ প্রচারাভিযান সম্পর্কে। ট্রাকিং ইনটু দ্য ফিউচার সেফার অলওয়েজ। নিরাপত্তার জন্য সংকল্প নিন শক্তিশালী সারথীর সঙ্গে। এই ক্যাম্পেনের মাধ্যমে ট্রাক চালকদের, যারা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের আরও নিরাপত্তা সচেতন করে তুলবে। এছাড়াও উন্নত প্রযুক্তি, স্বাস্থ্য সচেতনতা এবং দক্ষতার মাধ্যমে ট্রাক চালকদের যাত্রা সফল করতে সক্ষম হব আমরা। নিয়ম বলে সাবালক হতে গেলে জীবনে 18টি বসন্ত পার করতেই হবে, মানে বয়স হতে হবে 18। তবে আপনি পাবেন ভোট দেওয়ার অধিকার, তবে হবেন দেশের একজন প্রাপ্তবয়স্ক দায়িত্ববান নাগরিক। কিন্তু বিয়ে করতে গেলে বোধহয় সাবালক হওয়ার কোনো দরকার নেই, তাই না? সেটা কি ফালতু? দায়িত্ব যাক জলে, যখন ইচ্ছে বিয়ে করে ফেললেই হলো। বয়স 12 হোক 14 হোক, হতে কি এই জিনিস দিব্যি চলছে আমাদের রাজ্যে। নইলে এমন পরিসংখ্যান হয়, একটা লজ্জার ছবি দেখাবো। পশ্চিম মেদিনীপুরে বেড়েই চলেছে নাবালিকা অন্তঃসত্ত্বা। পরিসংখ্যান বলছে 2024-25 সালে 9000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে, যার মধ্যে 15 বছরের নিচে অন্তঃসত্ত্বার সংখ্যা 203। সংখ্যাটা একবার ভাবুন, মনে রাখবেন 15 বছরের নিচে এরা। আর 15 থেকে 19 বছরের মধ্যে অন্তঃসত্ত্বার সংখ্যাটা প্রায় 9000। ফিগারটা আবার বলছি, প্রায় 9000। সরকারি পরিসংখ্যানই বলছে নাবালিকাদের মা হওয়ার হার 16 থেকে 18%। তাহলে কি কার্যত প্রতি 5 জন অন্তঃসত্ত্বার মধ্যে 1 জন নাবালিকা? এই প্রশ্ন আমরা তুলছি, অঙ্ক তো তাই বলছে। সরকারি হাসপাতালগুলিতে পোলিও কার্ড নিতে বাড়ছে এই নাবালিকাদেরই ভিড়।
কম বয়স, বাবা প্রচুর গরিব, দিয়ে দিয়েছে, কি করবো বলো, খুন হয়ে গেছে। প্রেম করে বিয়ে করে ফেললি কি বাড়ি থেকে পালিয়ে? কতদিন আগে? 2 বছর আগে বিয়ে করেছো? মানে 15 বছরে বিয়ে করে নিয়েছো? পড়াশোনা করতে? পড়াশোনা করবে নাই। কত বয়স? 16। আর আপনার? আমার 25। কি মুশকিল বলুন তো, কেন বাল্যবিবাহের এই বিষ ছড়িয়ে পড়া থেকে আমরা আটকাতে পারছি না? কেন প্রশাসন আটকাতে পারবে না? সচেতনতার অভাব, তার সঙ্গে দারিদ্র্য, দুয়ে মিলে নাবালিকাদের জীবন অকালে শেষ করে দেওয়ার পথ প্রশস্ত হয়ে গেছে। এবং এই যুগে প্রশাসনের সচেতনতামূলক প্রচার কি কোনো কাজে আসছে না? হাজারো প্রকল্প আনা হচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, কত সুযোগ সুবিধা, সেটা তো মানতেই হবে। আগে এত কিছু ছিল না, বিতর্ক হতে পারে, কিন্তু এত ডাইরেক্ট মানি ছিল না আগে। তবু বাল্যবিবাহ চলছে। কেন চলছে? হাসপাতালে যদি একজন মাইনর মেয়ের ডেলিভারি হচ্ছে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওই কেসটা বুকড হচ্ছে এবং এটা নজরে আসছে, যার জন্য ডেটা আমরা হাইড করি না। ফলে এটা নিয়ে আমরা কাজ করছি। বাল্যবিবাহ হওয়া উচিত নয়, 18 আগে বিয়ে হওয়া উচিত নয়। কন্যাশ্রীতে সচেতনও হয়েছে, বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা এটা করেন। যারা করছেন, মা বাবাই করছেন, কোনো পরিস্থিতিতে শিকার হয়ে। আমার মনে এটা সচেতনতা বৃদ্ধি যতটা হবে, তারা বুঝবেন যে সময়ের আগে বিয়ে দিলে ওই সন্তানের ক্ষতি হচ্ছে। এটা একটা সামাজিক ইস্যু এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। খুবই লজ্জার এবং দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি নিজে মহিলা, কথায় কথায় মহিলা মহিলা বলেন। এত হাজার বা এত লক্ষ মহিলাকে মাসে 500 টাকা বা 1000 টাকা ঘুষ দিতে হচ্ছে কেন? তাদের স্বাবলম্বী করছেন না কেন? এই যে অল্প বয়সী মেয়েগুলো, তারা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে, তাদের কোনো সুরক্ষা নেই। তারা ইচ্ছায় অনিচ্ছায় কীভাবে হচ্ছে? এটা কি একটা উন্নত সমাজ, এগিয়ে যাওয়ার সমাজের নিদর্শন? মমতা ব্যানার্জি কী বলেন এই ব্যাপার নিয়ে? খুবই চিন্তার বিষয় আছে। যোগ্য বনাম অযোগ্যদের সেই লড়াই, ফাঁকতালে চাকরিটাই চুরি গেছে। আর কি, পথের খোঁজে পথে বসতে হয়েছে তাদের, আর পথের খোঁজেই নবান্ন অভিযানের ডাক। হ্যাঁ, আমরা নবান্ন অভিযানই করব, আমরা তার দেখা চাই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দেখা চাই, তার সঙ্গে আমরা সাক্ষাৎ চাই, আমরা বসে আমাদের সমস্যার সমাধান চাই। আমরা চাইছি যে 1 বৈশাখের মধ্যে উনি আমাদের সমস্যার সমাধান করুন, আমাদের সাথে বসুন। আমরা কর্মসূচি খুব তাড়াতাড়ি ঘোষণা করব। আমরা এপ্রিলের শেষ সপ্তাহেই আমরা দ্রুত কর্মসূচি ঘোষণা করব। আমরা এই সামনের সোমবারের মধ্যে ঘোষণা করব। আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন আন্দোলনরত চাকুরি প্রার্থীরা। তারপরই এপ্রিলের শেষে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার। ওদের পরামর্শ দিয়েছি যে চরম এবং কঠিন কর্মসূচি নিতে হবে এবং বিগত দিনের মতো পতাকা ছাড়াই করবে, অরাজনৈতিক করবে। রাজ্যের প্রধান বিরোধী দল আমরা শর্ত ছাড়াই তাদের পাশে থাকবো। তারা চাইলে সশরীরে থাকবো। তারা চেয়েছেন, বিরোধী দলনেতা এর আগেও চেয়েছে, আমি করেছি। অনেকগুলি অর্গানাইজেশন ইউনাইটেড হয়েছে। আন্দোলন করা উচিত। সংগ্রামী যৌথ মঞ্চও ডিএর আন্দোলন করছে, তাদেরকেও বলবো স্পিড বাড়ান। এটা দিস ইজ হাই টাইম। রাস্তায় পথই পথ দেখাবে, আমরা আছি সাথে। ভোটকাটা আজ এ পর্যন্তই।